গল্প বারসিঙ্গার লিখেছেন চণ্ডীচরণ দাস। অনেকক্ষণ দাঁড়িয়েও একটা শেয়ার ট্যাক্সি পেল না সুপর্ণা। যাও বা এক দুটো এলো, সাপ বলে দিল গড়িয়া যাব না। কখনো এরকম হয় না, আজ যে কি হলো কে জানে। এদিকে রাতও বাড়ছে, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে। ভাবলো আর একটু দেখা যাক, না হলে বেশি টাকা গুনে ওলা উবেরেই যেতে হবে। হঠাৎ একটা ট্যাক্সি এসে গড়িয়া গড়িয়া হাঁক পাড়তেই সুপর্ণা যেন হাতে চাঁদ পেল। ছুটে গিয়ে দেখলো আরও অনেকে এসে ওঠার জন্য ঠেলাঠেলি লাগিয়েছে। কিন্তু লোকটি বলে উঠল, খালি লেডিস, জেন্টস নয়। অমনি সুপর্ণা ও আরও একজন মহিলা উঠে বসল। পুরুষরা সরে দাঁড়িয়ে তর্কাতর্কি জুড়ে দিল, জেন্টস নয় কেন, আমরা কি টাকা দেব না? কেউ আবার বাঁকা মন্তব্য করতে লাগলো। লোকটি কারো কথায় কোনো কান না দিয়ে দুজন মহিলাকে নিয়ে গাড়ি ছেড়ে দিল। গাড়িতে উঠে সুপর্ণা ভাবল, লোকটা সিট খালি থাকা সত্ত্বেও জেন্টস প্যাসেঞ্জার নিল না কেন? কোনো বদমতলব নেই তো। কিন্তু উঠে পড়েছে, এখনও নামাও যায় না। একটু ভয় ভয় করতে লাগলো। কিছুক্ষণ বাদে আশ্চর্য হয়ে সুপর্ণা লক্ষ্য করল, লোকটা সায়েন্স সিটি থেকে আরও দুজন লেডি প্যাসেঞ্জার ওঠালো। কোনো জেন্টস নিল না। তারপর দুজনকে পাটুলিতে আর একজনকে বৈষ্ণবঘাটায় পালকিতে নামিয়ে গাড়ি গড়িয়ায় পৌঁছাতে সুপর্ণা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মোড় পেরিয়ে গোষ্ঠতলায় গিয়ে নামল। ভাড়া মিটিয়ে থ্যাঙ্কসের প্রত্যুত্তরে লোকটি ওয়েলকাম বলতে সুপর্ণা কৌতূহল হয়ে তার মুখের দিকে তাকালো। বয়স 25-এর আশেপাশে, লম্বা দোহারা চেহারা, দেখে লেখাপড়া জানা বলে মনে হয়। ঘরে যেতে যেতে ভাবতে লাগলো, লোকটা খালি মহিলা যাত্রী নিল কেন? জিজ্ঞেস করলে ভালো হতো। কাজ শেষ করে বাড়ি ফিরতে সুপর্ণার প্রতিদিনই বেশ রাত হয়ে যায়। তখন শেয়ার ট্যাক্সি নিয়েই আসতে হয়, খরচ একটু কম পড়ে। এরপরে বেশ কিছুদিন আসে লোকটা দেখা পায়নি। হঠাৎ দিন আসটেক পরে আবার লোকটাকে দেখতে পেয়ে সুপর্ণা দৌড়ে গিয়ে তার গাড়িতে উঠে পড়ল। দেখলো লোকটা যথারীতি খালি মহিলা যাত্রী তুলছে। গড়িয়ে আসার আগেই বাকিরা সবাই নেমে যেতে সুপর্ণা বলে উঠল, দাদা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? লোকটা আয়নায় একবার তার মুখটা দেখে নিয়ে বলল, বলুন। আপনি খালি লেডিস প্যাসেঞ্জারই নেন কেন? এমনি? না, এমনি তো হতে পারে না, নিশ্চয়ই কিছু কারণ আছে। কারণ অন্য কিছু নয়, এত রাতে মহিলাদেরই নিরাপদে ঘরে পৌঁছানোটা বেশি দরকার বলে মনে করি, তাই। আর অন্য সময়? তখনও কি খালি মহিলা? না না, অন্য সময় সবাই ওঠে, খালি রাতে বাড়ি ফেরার সময় মহিলাদেরকেই তুলি। তার উত্তর শুনে সুপর্ণা মুগ্ধ হয়ে গেল। বলল, সত্যি আপনি অন্যদের থেকে আলাদা। গড়িয়া এসে গিয়েছিল। গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি এদিকেই থাকেন? হ্যাঁ, বোড়ালে। আচ্ছা, চলি, বলে সুপর্ণা চলে গেল ঘরের দিকে। এইভাবে আলাপ। এরপর যখনই লোকটির গাড়ি দেখে সুপর্ণা দৌড়ে গিয়ে উঠে পড়ে। সামান্য দু একটা শিষ্টাচারের কথাবার্তা হয়। লোকটি কখনো সুপর্ণা কোথায় কাজ করে বা তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে কোনো কৌতূহল দেখায়নি, আর সুপর্ণাও তার ব্যাপারে কিছু জানতে চায়নি। প্রায় মাস তিনেক পর হঠাৎ লোকটির আর অনেক দিন দেখা নেই। সুপর্ণা বুঝতে পারল না লোকটার হঠাৎ কি হলো। ও কি আর এদিকে আসে না, নাকি ট্যাক্সি চালানো ছেড়ে দিয়েছে? মাস 5-6 পর একদিন হঠাৎ বিকেলবেলা গড়িয়া বাস স্ট্যান্ডের কাছে লোকটাকে দেখতে পেয়ে সুপর্ণা আশ্চর্য হলো। ধূপদুরস্ত পোশাক, হাতে একটা ব্যাগ, বাস থেকে নামছে। দৌড়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন? ভালো, আপনি এখানে? একটা কাজে এসেছিলাম। আপনি কোত্থেকে? একটু কলেজ স্ট্রিট গিয়েছিলাম। হঠাৎ কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন? অনেক দিন দেখতে পাইনি। গায়েব হয়নি, আসলে এক কাপ কফি খেতে খেতে আসলের গল্পটা বলতে নিশ্চয়ই আপত্তি হবে না? সুপর্ণা মৃদু হেসে বলল, তা অবশ্য হবে না, চলুন। দুজনে গিয়ে একটা রেস্টুরেন্টে বসলো। কফির কাপে চুমুক দিয়ে সুপর্ণা জিজ্ঞেস করলো, এবার বলুন, কোথায় চলে গিয়েছিলেন? ব্যাগটা টেবিলের একধারে রেখে লোকটি বলল, কোথাও যায়নি, আসলে রেজাল্টটা পাওয়ার পরই ইন্টারভিউ, জয়েনিং এসব নিয়েই একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। সুপর্ণা আশ্চর্য হলো, কিসের রেজাল্ট, কোথায় জয়েনিং? সেট পরীক্ষায় পাশ করে একটা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করলাম। তাই নাকি? সুপর্ণা আরও আশ্চর্য হলো। কনগ্রাচুলেশন, এ তো দারুণ খবর। তাহলে কিন্তু খালি কফিতে হবে না বলে দিলাম, মিষ্টি চাই। নিশ্চয়ই, বলে লোকটি মিষ্টির অর্ডার দিল। আর আপনার ট্যাক্সি?
ওটা আমার নয়, এক বন্ধুর। পরীক্ষার পরে মাস তিনেকের জন্য চালিয়েছিলাম পেটের তাগিদে। আপনি ড্রাইভিংও জানেন? ওই একটু আধটু। লোকটির কথা সুপর্ণা হাঁ করে শুনছিল। জিজ্ঞেস করলো, আপনার কলেজ কি কলেজ স্ট্রিটে? না, কলেজ স্ট্রিটে গিয়েছিলাম আমার পাবলিশারের কাছে। আপনার পাবলিশার? সুপর্ণা বিস্ময়ের শেষ নেই। হ্যাঁ, বইমেলায় আমার একটা কবিতার বই বেরিয়েছিল, তারই কয়েকটা কপি নিয়ে এলাম। তাই নাকি? আপনি লেখালেখো করেন? কবি? সুপর্ণার হাঁয়ের আয়তন আরও বেড়ে গেল। বলল, আমাকে একটা বই প্রেজেন্ট করবেন না? নিশ্চয়ই করব, বলে ব্যাগ থেকে একটা বই বের করে খুলে জিজ্ঞেস করলো, আপনার নামটাই তো জানি না। সুপর্ণা, সুপর্ণা মজুমদার। লোকটি লিখতে লাগলো, সুশ্রী সুপর্ণা দেবীকে, শুভাকাঙ্ক্ষী চরণ। ফোন নাম্বারটাও লিখে দেবেন কিন্তু। কেমন লেগেছে জানাতে হবে না? সুপর্ণা আবদারের সুরে বলল। মৃদু হেসে ঠিক আছে বলে লোকটি স্বাক্ষর করে নিচে ফোন নাম্বার লিখে বইটা সুপর্ণার হাতে তুলে দিল। সুপর্ণা অভিভূত হয়ে বইটা হাতে নিয়ে দেখতে লাগলো। নাম সুরভি। বলল, দারুণ হয়েছে প্রচ্ছদটা। ধন্যবাদ। রেস্টুরেন্টের বিল মিটিয়ে দুজনে বেরিয়ে এলো। ভবিষ্যতে আপনার নতুন বই বেরোলে আমার কিন্তু একটা কপি চাই, ভুলবেন না যেন। সুপর্ণার গলায় আবদারের সুর। মৃদু হেসে ঠিক আছে, আসি আজ, বলে চরণ চলল অটো স্ট্যান্ডের দিকে। আর সুপর্ণা ঢুকলো একটা ওষুধের দোকানে। বাড়ি ফিরে বিছানায় শুয়েই সুপর্ণা পড়ল বইটা নিয়ে। প্রচ্ছদটায় আলতো করে হাত বুলিয়ে পাতা উল্টে চলল। বইটা উৎসর্গ করেছে মায়ের নামে। কবিতাগুলো সব সহজ সরল ভাষায় ছন্দে লেখা, বিভিন্ন বিষয়ের উপর। মন ছুঁয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বইটা পড়া মোটামুটি শেষ করে ফেলল। রাতে শোয়ার আগে হাত চলে গেল মোবাইল ফোনে। ওপারে চরণ ফোন ধরতেই প্রশ্ন, সুপর্ণা বলছি, আপনাকে ডিস্টার্ব করলাম না তো? না না, খেয়ে উঠে একটু বইয়ের পাতা উল্টাচ্ছিলাম, বলুন। আপনার সুরভি পড়লাম, খুব ভালো লেগেছে। প্রথম কবিতা, একটু ভালোবেসে শেষ লাইন কটা তো মন ছুঁয়ে যায়। আসবো যেন ভেসে চাঁদের আলোর বন্যা হয়ে, হৃদয় নদীর কুল ছাপিয়ে, বাতাস হয়ে করব খেলা অলোক মালার সাথে, বরণ করে নিয়েও আমায় কোমল দুটি হাতে। আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম, অনেক ধন্যবাদ। কিছুক্ষণ কথাবার্তার পর শুভরাত্রি জানিয়ে সুপর্ণা ফোন রেখে দিল। মনে জাগলো এক অনন্য অনুভূতি, এক অনুপম আনন্দ। বইটার পাতা উল্টাতে উল্টাতে বুকের উপরে নিয়েই ঘুমিয়ে পড়ল। দিন কয়েক পরে একদিন চরণ রাতে খেয়ে দিয়ে সবে মাত্র শুয়েছে, হঠাৎ মোবাইলটা বেজে উঠল। আশ্চর্য হলো, এত রাতে আবার কে ফোন করে? ফোন ধরতেই ওপার থেকে ভেসে এলো গম্ভীর গলা, আপনি চরণ দাস বলছেন? হ্যাঁ। আপনি সুপর্ণা মজুমদারকে চেনেন? আপনি কে বলছেন? আমি বেলেঘাটা থানা থেকে বলছি। থানার নাম শুনে চরণ চমকে উঠল। কি হলো সুপর্ণার, কোনো বিপদ হলো নাকি? বলল, হ্যাঁ চিনি। এখনই পারলে একবার থানায় চলে আসুন। কেন, কি ব্যাপার? সেটা থানায় এলেই জানতে পারবেন, বলে অফিসারটি ফোন রেখে দিল। চরণ চিন্তায় পড়ল। নিশ্চয়ই সুপর্ণার কিছু হয়েছে, কিন্তু এত রাতে সে যাবে কি করে? তাড়াতাড়ি তৈরি হয়ে মাকে বলে বন্ধুর ট্যাক্সিটা নিয়ে বেরিয়ে পড়ল। যেতে যেতে সুপর্ণার কথা চিন্তা করতে লাগলো। কি হলো মেয়েটার? আরও একটা কথা ভেবে পেল না, সে বাড়ির লোকেদের বদলে তার নাম কেন বলল পুলিশকে? থানায় গিয়ে চরণ দেখল তিনজন মেয়ে আর কয়েকজন জোয়ান মাঝবয়সী পুরুষ একধারে বেঞ্চে মুখ নিচু করে বসে আছে। মেয়েগুলোর মুখে ওড়না জড়ানো। ডিউটি অফিসারকে নিজের নাম বলতে সে চরণকে পাঠিয়ে দিল পাশের বড়বাবুর ঘরে। সেখানে যেতে ভদ্রলোক সামনে বসিয়ে বললেন, একটা বারে রেড করে এদেরকে তুলে আনা হয়েছে। এদের মধ্যে একজন বার সিঙ্গার, নাম বলছে সুপর্ণা মজুমদার। বাইরে বসা অফিসারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রাখা আছে, সই স্বাক্ষর করে ওকে নিয়ে যান, বলে বাইরের অফিসারকে ডেকে তিনি বলে দিলেন। ধন্যবাদ স্যার, বলে চরণ বেরিয়ে এলো। অফিসারটি এসে সুপর্ণাকে ডাকলো। তারপর দুজনে কাগজপত্রে সই করে বেরিয়ে পড়ল। চরণের পিছন পিছন সুপর্ণা উঠল ট্যাক্সিতে। সারাটা রাস্তা সুপর্ণা মুখ নিচু করে চুপচাপ বসে রইল। চরণও কিছু বলল না।
গড়িয়ার গোষ্ঠতলায় পৌঁছে গাড়ি দাঁড় করাতেই সুপর্ণা নিচে নেমে এসে চরণের মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু বলতে গিয়েও বলতে পারল না। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। চোখ মুছে দেখে চরণের গাড়ি অনেকটা চলে গিয়েছে। বাড়ি পৌঁছে শুতে শুতে চরণের রাত 2টো বেজে গেল। ঘুম এলো না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। মনের মধ্যে চলতে লাগলো কাল বৈশাখীর তুফান। পরদিন সকালে উঠে মুখ হাত ধুয়ে চা খেতে খেতে ফোনটা খুলে দেখে সুপর্ণার একটা বিরাট মেসেজ, রাত 3টেই পাঠানো। খুলে পড়তে লাগলো মেসেজটা। জানি আপনার হয়তো এখন আমার কথা মনে করতেও ঘেন্না হচ্ছে। ভাবছেন কি কুক্ষণেই না মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল। কিন্তু বিশ্বাস করুন, আমি কোনো খারাপ কাজ করিনি, কোনো পাপ পথে যাইনি। ছোট থেকেই গান ভালোবাসতাম। অথর্ব বাবা মায়ের সংসারে অন্য কোনো কাজ না পেয়ে এক বান্ধবীর সূত্রে বছর 2 আগে পেয়ে গিয়েছিলাম এই বারে গান গাওয়ার কাজ। তখন আর বাজ বিচার করার মতো পরিস্থিতি ছিল না। নিয়ে নিয়েছিলাম কাজটা। দুঃখের সংসারে একটু সুখ এলো, কিন্তু ধীরে ধীরে আত্মীয় নিকটজনেরা জানতে পেরে মুখ ফিরিয়ে নিল। কেউ কোনো যোগাযোগই রাখে না। তাই কাল যখন হঠাৎ পুলিশ ধরে নিয়ে এসে ঘরের লোককে খবর দিতে বলল, আপনার নামটাই মনে এসেছিল প্রথম। আশা করেছিলাম আপনি অন্তত সব বুঝবেন, কিন্তু দেখলাম সব আশা দুরাশা। আমার মুখের দিকে ফিরেও তাকালেন না। কিন্তু আপনি মানুন বা না মানুন, সত্যি এখন আপনি ছাড়া আমার প্রকৃত বন্ধু কেউ নেই। তাই একান্ত অনুরোধ, এই অভাগীর থেকে মুখ ফিরিয়ে নিলেও দয়া করে আমাকে ঘৃণা করবেন না। ঘরে ফিরে কিছু না খেয়েই বালিশে মুখ গুঁজল সুপর্ণা। বাকি রাতটা বুকের মধ্যে চলতে লাগলো কাল বৈশাখীর ঝড়। মেসেজটা পাঠানোর পর ভোরবেলা কখন যে চোখে ঘুম এসেছিল কে জানে। মায়ের ডাকে ধরপড় করে উঠে বসল। দেখে 9টা বেজে গেছে। বাইরে আসতেই মা জিজ্ঞেস করলেন, ঘোড়া বেচে ঘুমোচ্ছিলে নাকি? তখন থেকে ফোনটা বেজেই চলেছে, তোর হুঁশ নেই? একটু ঘুমিয়ে পড়েছিলাম মা বলে ঘরে ফিরে গিয়ে ফোনটা খুলতে যাবে কি আবার বেজে উঠল। দেখে চরণের ফোন। ধরতেই ওপার থেকে ভেসে এলো অনুযোগ। কাল ফেরার সময় কথা বলিনি বলে এত রাগ? ফোনটাও ধরছেন না? না মানে একটু ঘুম। সুপর্ণা তোতলাতে লাগলো। ওসব মানে ছাড়ুন, তাড়াতাড়ি উঠে পড়ুন। কালীঘাটে অনেক দিন থেকে যাব করে যাওয়া হয়নি। ভাবছি আজ একবার ঘুরেই আসব। তৈরি হয়ে নিন, আমি এখনই গাড়ি নিয়ে আসছি বলে লাইন কেটে দিল। সুপর্ণা জেগে আছে না স্বপ্ন দেখছে বুঝতে পারছিল না। ফোনটা রেখে দিয়ে 2 হাত তুলে এক চক্কর নেচে নিল। কী রে, হঠাৎ কি হলো তোর? মা অবাক হয়ে তাকালেন। হয়েছে অনেক কিছু বলে মায়ের গালে মুখ ঘষে একটু আদর করে দিয়ে সুপর্ণা নাচতে নাচতে ছুটল বাথরুমে। মা হাঁ করে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। ভেবে পেলেন না সকালবেলা সুস্থ সবল মেয়ের হঠাৎ হলোটা কি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।